আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা দেখলে পরে আপনারা একটু আঁচ করতে পারবেন। শুধু মানুষ আর মানুষ আর মানুষ। এইমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত, কোন দেশে, কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার এগিয়ে না আসতো। আমার দেবার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। পশ্চিম পাকিস্তান দেখলেন তো ভিডিওটা, শুনলেনও কানে। এবার আমি আপনাদের একটা জিনিস বলি। বহুদিন আগে আমি একটা কথা বলেছিলাম আপনাদের যে নরেন্দ্র মোদী কিছু অকল্পনীয় করতে যাচ্ছেন। ঠিক কবে বলেছিলাম আমার মনে নেই, 2-3 মাস আগে হবে হয়তো। অকল্পনীয় কি সেটা আমি জানি না, পরবর্তী সময় হয়তো জানতে পারবো। এখন এই যে আমি ধীরে ধীরে বলেছিলাম যে ধীরে ধীরে মানে আওয়ামী লীগ খোলস খুলে বেরোচ্ছে, তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখন প্রথমে তো দলের সঙ্গে সমস্ত অডিও বার্তা এই সমস্ত হতো, তারপরে এই যে ফরেনার্স এটা করেসপন্ডেন্ট ক্লাবে যেটা ভাষণ হলো, তাতে তো বাংলাদেশের সরকার পুরো একেবারে হিলে গেছে। তাদের রিয়াক্ট করতে 24 ঘন্টা লাগেনি, 48 ঘন্টা লেগে গেছে, বা 50 ঘন্টা বলা যায় লেগে গেছে। তাও খুব দুঃখ পেয়েছে এবং তাদের অন্তরের বেদনা তারা তুলে ধরেছে, কিন্তু সাহস করে ভারতবর্ষকে একটা চিঠি পাঠাতে পারেনি যে এই বক্তব্য বন্ধ করা হোক। এখন এই যে ভূমিকম্প যেটা হয়েছে, ভিত কিন্তু আলগা হয়েছে, সেটা আমাদের নরেন্দ্র মোদী বুঝতে পারছেন। ইউনূস শিক্ষা দীক্ষা আছে, ইউনূসের পরিচয় টরিচয় আছে, নিজেকে একটা বিরাট মনে করেন, কিন্তু নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী, সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন, আমেরিকার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। যে ইউরোপিয়ান ইউনিয়ন একদিন শুধু ভারতবর্ষের নিন্দা করে যেত, তারা এখন ট্রেড ডিল করার জন্য, আর্মস ডিল করার জন্য তারা ছুটে আসছে। এমনকি সামরিক বিনিময়, শক্তির বিনিময় তারা করবে। ইউএইর মতো ইউএই সুলতান চলে এসছেন এখানে ছুটে। এগুলো তো এমনি হচ্ছে না। ডক্টর ইউনূস ভাবছেন নরেন্দ্র মোদীকে ও আমি এক হাতে ধরে এক হাতে বেঁচে দেবো। পাকিস্তানের গ্যাস খেয়েছে না, তো নরেন্দ্র মোদী অকল্পনীয় কিছু একটা করতে যাচ্ছেন। দেখুন, আমাকে পুরো এমবার্গো আছে, আমি পুরোটা বলতে পারবো না আপনাদের, ভবিষ্যৎ আপনাদের বলে দেবে। যদি কখনো আমার ওপর থেকে এমবার্গো উঠে যায়, তাহলে পরে আপনাদের এই পরিষ্কার বলে দেবো। আপনাদের আন্দাজ করে নিতে হবে এই ভিডিওটা কেন দেখালাম এবং এই কথাগুলো আমি কেন বলছি। আপনারা ডট টু ডট মিলান, আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং কি হতে যাচ্ছে। কাল রাতে আমাদের নয়াদিল্লিতে সাউথ ব্লকে 3 সেনাপ্রধান এবং আমাদের সিডিএস, তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়। এই বৈঠকে আর কি উপস্থিত ছিলেন আমাদের এনএসএ অজিত দোভাল এবং বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর। রাজনাথ সিং কিন্তু ছিলেন না। অর্থাৎ মারপিটের গল্প এখানে কিছু নেই, শুধু কূটনীতির খেলা হবে। আর একজনকে ডেকে পাঠানো হয়, সেটা হচ্ছে ডিআরডিও, যারা আমাদের এই ডিফেন্সের সব কিছু দেখাশুনো করে, সে হচ্ছে ডিআরডিও,
ডিআরডিওর অধিকর্তাকে ডেকে পাঠানো হয়। তার মানে এমন কিছু একটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে অকল্পনীয়, যেটা ইউনূস সরকার, বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ কেউ ধরতে পারছে না। এটা আমি বলেছিলাম 3 মাস আগে, এখন মনে পড়ে 3 মাস আগে আমি বলেছিলাম অকল্পনীয় কিছু করতে চলেছেন নরেন্দ্র মোদী। সে অকল্পনীয় করার সময়টা হচ্ছে এখন, চলে এসেছেন। তবে নিশ্চিত থাকুন যে 12ই ফেব্রুয়ারি এই যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন না, 12ই ফেব্রুয়ারির আগে কিছু হবে না। এমনকি ভারত মায়ানমারকে অনুরোধ করেছে, রাখবে কিনা জানায় বোঝা যাচ্ছে না, যে 12ই ফেব্রুয়ারির আগে কিছু করো না। এরা দেখি নির্বাচনটা করুক, নির্বাচনটা করে এরা সফল হতে পারে কিনা দেখি। ওরা জানে নির্বাচন আর সফল হতে পারবে না, তার জন্যই এরা চাইছে অত্যাচার নিপীড়নের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছে দাও যে ভারতবর্ষ সহ্য করতে না পেরে যেন অ্যাটাক করে বসে। তাহলে বলবে ভারতবর্ষ আমাদের অ্যাটাক করেছে, আমরা নির্বাচন করবো কি করে, আমাদের নিরীহ দেশ, আমাদের এই তো মাত্র 20 কোটি 140 কোটি মানুষের দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা টিকবো কি করে, আমরা তো মারা যাচ্ছি, হায় 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 করে সর্বত্র দৌড়ে বেড়াবে, লোকের মন পাবে না, এর দরে ওর দরে ঘুরে বেড়াবে। সেই ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে যাতে কোথাও গিয়ে সফল না হতে পারেন। তো এই যে ভারতবর্ষ অ্যালাউ করছে নির্বাচনটা হোক, আর নির্বাচনটা হবে না তারা জানে বলে আওয়ামী লীগের ঘাড়ে আগে ভাগে দোষটা চাপিয়ে দিচ্ছে যে যদি কিছু হয় তাহলে আওয়ামী লীগ করবে। তার মানে নিজেরা গন্ডগোলটা পাকাবে, বাকি আওয়ামী লীগের ঘাড়ে দেবে। ওই জন্য ভারতবর্ষ 12 তারিখের আগে কিছু করবে না, যা করবে 12 তারিখের পর করবে। আমি শুধু আপনাদের আউটলাইনটা বলে দিলাম অকল্পনীয় কি হতে যাচ্ছে, তার সঙ্গে ওই ভিডিওর কি সম্পর্ক রয়েছে। আপনারা 2 এ 2 4 মেলান, আপনারাও বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন। পাকিস্তানের গ্যাসকে বাংলাদেশ ক্রিকেটটার তো 12টা বাজিয়ে দিল। পাকিস্তান এরকমই, আমি ওই জন্য বলেছিলাম পাকিস্তান ঠিক খেলতে আসবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। পাকিস্তান কি করলো, একেবারে লেঙ্গি মেরে ফেলে দিল। আপনি ছবিটা ভাবুন, খেলা হচ্ছে, এই ক্রিজে পাকিস্তানের ব্যাটসম্যান, ওই ক্রিজে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান, পেছনে উইকেট কিপার আইপিএল বা বিসিসিআই, ধরুন আম্পায়ার হচ্ছে বিসিসিআই আর উইকেট কিপার হচ্ছে আইপিএল, এই আইসিসি। ভারত বাংলা পাকিস্তান বলে দিয়েছে যে 1 রান নিতে হবে, জিততে গেলে 1 রান নিতেই হবে, আমি তোমার সঙ্গে আছি, চলো একসঙ্গে 1 রান নেবো। তুই মেরেই বল ছুটবি। বল মেরেছে, মেরে ছুট লাগিয়েছে বাংলাদেশ। তারপরে দেখে পাকিস্তান তো ক্রিজ থেকেই বেরোয়নি, ততক্ষণে বিসিসিআই উইকেট উড়িয়ে দিয়েছে, আইসিসি আউট ঘোষণা করে দিয়েছে। এটা হলো গাছে মই তুলে দিয়ে মইটাকে কেড়ে নেওয়া। এখন আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা দেবেন, বাংলাদেশ সরকারকে বলছে আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন। আপনারা টোটাল যে গান্ডু বনে গেছেন পাকিস্তানের কাছে, আপনাদের গান্ডু বানিয়ে দিয়েছে, সেটা নিজেরা এবার স্বীকার করুন। আমি সবশেষে একটা কথা বলবো, যে এই ভিডিও টোটাল দেখানো এবং আমার বলার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে, যেটা আপনারা ধরে নিতে পারবেন। আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনা থেকেও কিন্তু ভয়ঙ্কর। সেটা বাংলাদেশ সরকার, ইউনূস খুব ভালো মতো বুঝতে পারছে। আর নরেন্দ্র মোদী জানেন আসল নার্ভটা হচ্ছে ওইটা। সুতরাং ওই কাঁটা দিয়ে কাঁটাকে তোলো, একটা বুলেটও খরচা হবে না, কিচ্ছু খরচা হবে না। যে অকল্পনীয় যে পরিকল্পনা হচ্ছে, সেই অকল্পনীয় পরিকল্পনা যেদিনকে বাস্তবায়িত হবে, সেদিনকে দেখবেন
এই সব ঝেঁটিয়ে লোকজন রাস্তায় বেরিয়ে পড়বে এবং এদেরকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে, কাল যেটা বলেছিলাম, বঙ্গোপসাগরে সব ফেলে দেবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কোন দিন কোন সময় সেটা হয়। 12 তারিখের আগে নিশ্চিতভাবে হবে না। তবে এক অডিও বার্তায় যদি এদের ভূমিকম্প হয়ে যায়, তাহলে পরে যে গল্প আমি বলতে চাচ্ছিলাম সেই গল্প যদি আমি বলি, যদি এমবার্গো না থাকতো তাহলে আমি যদি বলতাম, তাহলে পরে আমার এই ভিডিওর পরই সরকার পতন হয়ে যেত। আমি বলছি দায়িত্ব নিয়ে, আমি এই ভিডিও করার পর যদি বলতাম আমি ওই কথাটা, তাহলে পরে এই সরকার কালকে পতন হয়ে যেত। কিন্তু এই এমবার্গোটার জন্য আমি বলতে পারছি না। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চয়ই ধরে পেরেছেন। আপনারা না দিতে পারলেন 2-4 জনের সঙ্গে কথা বলবেন। এই ভিডিওটা প্রথম দেখানো আর আমার এই বক্তব্য আর অকল্পনীয় কিছু করা এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার যে যোগটা আছে, সেই যোগটা কি হতে পারে আপনারা সবাই ভাবুন, ভেবে মন্তব্য করে আমায় জানাবেন। দেখুন তারা আওয়ামী লীগকে কিভাবে ফেরাচ্ছে। প্রসঙ্গটা নিয়ে কথা বলবার আগে আমরা দুটো ভিডিও ক্লিপ শুনে আসব। একটি গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূর এবং আরেকটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আমরা ভিডিও ক্লিপগুলো শুনে আসি, তারপরে আবার কথা বলবো। যে আওয়ামী লীগের তো এত বড় একটা দল, তাদের কিছু মানুষ অপরাধ করতে পারে, বাট একেবারে ম্যাসিভ লেভেলের মানুষ যারা অপরাধ করে না। কারণ রাজনৈতিক কারণে সাধারণ নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের উপরে যেন জুলুম না হয়, এই আহ্বানটা কিন্তু আমরা শুরু থেকে রেখে আসছিলাম। এবং আওয়ামী লীগ বড় একটা দল, তাদের নেতাকর্মীদেরকে বাইরে রেখে তো এই রাষ্ট্রকে স্থিতিশীল করা, এই সমাজকে পুনর্গঠন করা এটা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা সব দলই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়েই কাজ করার আমরা চেষ্টা করছি এবং একসাথেই চলার চেষ্টা করছি। ছোট্ট একটা দেশ, এখানে এত ঘনবসতিপূর্ণ মানুষ, হাঁটতে গেলে একজন মানুষের গায়ে লাগে। এখন ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা অন্য নেতারা যদি কোনো ধরনের নির্দেশনা দেয় দেশে থাকা নেতাকর্মীরা তো সেটা বিবেচনা করবে যে সেটা করতে গিয়ে তাদের ঝুঁকি আছে কিনা। সেটা নিজে বাঁচলে বাপের নাম। তো কাজে এখনই যে নির্বাচন হচ্ছে, এইখানে একটা উৎসবমুখী নির্বাচন হচ্ছে। দেখেছি আমি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছে বিভিন্ন দলের নেতাদের সাথে। এখন সেই ক্ষেত্রে তারা কোনো আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে গেলে তখন তাদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটা খড়গ নেমে আসবে। সেটা তাদের জন্য একটা বিপদ। নিশ্চয়ই নিজের ভালো পাগলেও বোঝে, তাদের ভালো তারা বুঝবে। এবং আমাদের আহ্বান থাকবে যে আজকের এই পরিস্থিতিতে আমরা অন্য কোনো চিন্তা ভাবনা না করে বরঞ্চ যারা নির্বাচনী ফিল্ডে আছে, সেটা পটুয়াখালী চিনে আমি কিংবা অন্যান্য জায়গায় অন্যান্য প্রার্থীরা, তাদের সাথে বরঞ্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকলেই তারা সবচেয়ে নিরাপদ এবং সেফ। আমাদের হাসিনা আপত্তি গেছেন ভারতে গেছেন, ভালো করছেন যে এইখানকার যারা আপনার সমর্থক তাদেরকে বিপদে পড়াইছেন। আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের। দর্শক, এগুলো হচ্ছে ভোটের মাঠের দৃশ্য। এই যে ভোটটা হচ্ছে, এই ভোটটাতে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের প্রতি তাদের সুর নরম ভোটের রাজনীতিতে। এই যে দুজনের কথা শুনলেন, সেই দুইজনই কিন্তু ভয়ঙ্করভাবে মাইনকার চিপায়, একটা গ্রাম দেশের একটা ভাষায় বলা হয় যে মাইনকার চিপায় পড়ে গেছে। গণ অধিকার পরিষদের নূরও নির্বাচিত হয়ে আসতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ সেখানে বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির সদস্য, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নূর পেয়েছে বিএনপি জোটের মনোনয়ন আছে পটুয়াখালী 3 আসনে। আরেকদিকে ঠাকুরগাঁয়ে যদি যান, ঠাকুরগাঁ 1 আসন সদর আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি, তিনি ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক সভাপতি ছিলেন এবং এই মুহূর্তে জামাতের মজলিসে শুরার সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী, শক্ত প্রতিদ্বন্দ্বী। শুধু প্রতিদ্বন্দ্বী বললে ভুল হবে। এই দুটো আসন নিয়ে আমি একদম প্রেডিকশন করেই বলছি যে নূর সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসতে পারবেন না। কারণ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মাঝখান থেকে সেখানে জামাত চলে আসতে পারে। আবার ঠাকুরগাঁয়ে ভোটটা নির্ভর করে হিন্দু ভোটের উপর। আমি বলছি না যে হিন্দু ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। হিন্দু ভোটার 25-30% ঠাকুরগাঁ 1 আসনে 25 থেকে 30% হিন্দু ভোট, এবং সেই হিন্দু ভোটগুলো ম্যাক্সিমাম যায় আওয়ামী লীগের বক্সে। সেখানে আওয়ামী লীগের এমপি ছিলেন
বাবু রমেশচন্দ্র সেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন, পানি সম্পদ মন্ত্রী ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে সম্ভবত 17 আগস্ট তাকে যেভাবে, এই যে ছবিটি দেখুন, যেভাবে হাতে দড়ি বেঁধে অপদস্থ করেছে, কারা করেছে? বিএনপি করেছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপা আপা করছেন এবং আপা আপা করে ভোট চাইছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের ভোটটা পেতে মইয়া, আওয়ামী লীগের ভোটটা তিনি পেয়ে নির্বাচিত হয়ে আসতে চাইছেন, কিন্তু সেখানে আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে না। বিএনপির আসলে সেই অর্থে সেখানে ভোট নেই, যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমগ্র জীবনে, সারা জীবনে মাত্র একবার 2001 সালের নির্বাচনে নির্বাচিত হয়ে এসছেন, একবারই শেষ, আর তিনি নির্বাচিত হতে পারেননি। এবং এবার ভোটের মাঠে তিনি বলছেন যে তার জীবনের শেষ নির্বাচন, কিন্তু শেষ নির্বাচনেও শেষ রক্ষাটি হবে না। রমেশচন্দ্র সেনকে অত্যাচার করেছেন। রমেশচন্দ্র সেন একজন প্রবীণ মানুষ, তার বয়স সম্ভবত এখন 85 বছর বয়স। এই বয়সে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় এভাবে তিনি নির্যাতিত হয়েছেন। এই যে ভিপি নূরও তাহলে কি এখন মানকার চিপায় পড়েছেন, যে মানকার চিপায় পড়ে আজকে আওয়ামী লীগ নিয়ে ভালো ভালো কথা বলছেন, যে আওয়ামী লীগের লোকজন তো থাকতেই হবে, আমাদের এই ছোট্ট একটা দেশ, গায়ে গা লেগে চলি আমরা, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে হলে সবাইকে লাগবে। আওয়ামী লীগ একটা বিশাল দল, এই বিশাল দলের এত জনসংখ্যাকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে হবে? আমি বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা গণ অধিকার পরিষদের নূর কিংবা জামাত, যেই হন না কেন, আপনারা যে পথে হাঁটছেন, আপনারা ভোটও পাবেন না, আপনারা পরাজিত হবেন এবং আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে পারবেন না। আজকে ভোটের মাঠে নেমেছেন, ভোটের কয়েকদিন আছে, আপনাদের বক্সে যাতে আওয়ামী লীগের ভোটগুলো ঢোকে এই জন্য সাময়িক একটা ভেষ ধরেছেন, কিন্তু বাস্তবতা গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগের উপর যে অত্যাচার নির্যাতন আপনাদের কারণে নেমে এসেছে সেটি সীমাহীন। আওয়ামী লীগকে ভোটের কারণে আপনারা ফিরিয়ে আনছেন, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগ ফিরে আসবে মাত্র কয়েক মাসের ব্যবধান। এই মুহূর্তে আপনারা হয়তো অনেকে বলছেন যে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নেই, আওয়ামী লীগের নেতৃত্ব নেই, এগুলো দরকার নেই। বাংলাদেষ ষড় ঋতুর দেশ। 5 আগস্ট আগেও বিএনপির কি অবস্থা ছিল, কি ভঙ্গুর অবস্থা ছিল, নেতৃত্ব ছিল? গত 19-20 বছর যাবৎ 2006 সালে ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত হবার পর বিএনপির রাজনীতি কোথায় ছিল? নেতৃত্ব ছিল। কাজেই আজকে আওয়ামী লীগের মধ্যে অনেক হতাশা কাজ করছে যে এই মুহূর্তে নেতৃত্ব দেখা যাচ্ছে কিচ্ছু লাগবে না। দেখুন না, এই যে নির্বাচনটা যদি হয়ে যায়, এখনো হবে কিনা সন্দেহ আছে, যদি হয়ে গেলেও সেই সরকার কোনোভাবে টিকবে না। সেই সরকার টিকবার কোনো সূচক বলে না যে সরকারটি টিকে থাকতে পারবে। দেশ আরো, এই যে এখন অস্থিরতা আছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ শাসনের মধ্যে দেশ আছে। নির্বাচন পরবর্তী সময়ে খারাপটা আরো খারাপ হতেই থাকবে, কারণ খারাপ যদি একটা কিছু হতে থাকে সেটা অবনতি হতেই থাকে। উন্নতি হবার মতো মেডিসিন নেই বাংলাদেশের কাছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত আপনি সব দলের অংশগ্রহণে নির্বাচন না করবেন ততক্ষণ পর্যন্ত উন্নতি হবে না। এই যে ভিপি নূর যে বললেন যে ছোট্ট একটা দেশ, এখানে সবাইকে নিয়ে আজকে তার কণ্ঠ থেকে বের হচ্ছে, কিন্তু আপনারা গত 1.5 বছরে যা করেছেন সেটি কিন্তু কল্পনাতীত। কাজেই নির্বাচন হতে পারে, নির্বাচন নাও হতে পারে, এখনো সংশয় আছে, সন্দেহ আছে, নানা রকম আন্তর্জাতিক সমীকরণ আছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটু নাড়াচড়া বোঝা যাচ্ছে। হঠাৎ করে আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছি, আবারও বলছি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেটেল হয়ে যায় তাহলে বাংলাদেশের নির্বাচনের সমীকরণও কিন্তু পাল্টে যাবে, কিংবা নির্বাচন হয়ে গেল, কিচ্ছু যায় আসে না। আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ পূর্ণোদ্যমে ফেরবে। আমি এই মুহূর্তে নেতৃত্ব, সাংগঠনিক কর্মসূচি বা আওয়ামী লীগের কোনো কিছু স্বচ্ছ নয়। তারপরে বলছি, প্রকৃতি আওয়ামী লীগকে আগামী মার্চ এপ্রিল থেকেই ফেরাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভোটের মাঠে ফিরিয়ে এনেছে, কিংবা ভিপি নূর ফিরিয়ে আনছে, জামাত ফিরিয়ে আনছে, বিএনপি ফিরিয়ে আনছে। এই যে নির্বাচনকালে কিন্তু আওয়ামী লীগের উপরে অত্যাচার, নির্যাতন, ধরপাকড় অনেকটা কমেছে, সামনের দিনগুলোতে আরো কমতে হবে। আবার অত্যাচার নির্যাতন কমেছে এটাও বলা যাবে না। আমার এই মুহূর্তে মনে পড়ছে বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী, শিশু সন্তানের মৃত্যুর কথা। গতকাল তার জেল গেটে গিয়ে তার
স্ত্রীর ছোট বোন শ্যালিকার যে আর্তনাদ, আমার একটা বোন আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন ছাড়লো না? আমার আপনারা কেমন, তার সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে, আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, রাজনীতির কি এই পরে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন ছাড়লো না? কেন ছাড়লো না? কেমন আছে তোমার কাকা? কেমন আমার ভাইয়া, তার আমি আমার দুলাভাই না, আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কাঁদতে এই আর্তনাদ আমি যতবার শুনেছি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি সাদ্দামকে চিনি না, আমি ছাত্রলীগ চিনি না, আমি কাউকে চিনি না, কিন্তু আবেগ বলে তো কিছু আছে, ইমোশন বলে তো কিছু আছে। প্রকৃতিও কাঁদছে, প্রকৃতি বিচার করবে। কারণ আওয়ামী লীগের উপর গত 1.5 বছর যে অত্যাচার অন্যায় হয়েছে, এই অন্যায়ের বদলা প্রকৃতিই দেবে। এই উপদেষ্টা পরিষদের কেউ হয়তো রক্ষা পাবে না, হ্যাঁ হয়তো অনেকে বিদেশে পালিয়ে গিয়ে বাঁচতে পারেন, কিন্তু কেউ কেউ তো ধরা খাবেনি, ধরা পড়বেনি, সেগুলো সময়ের অপেক্ষা। কাজেই আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে নানা রকম হতাশার ঘটনা আছে, কিন্তু সব হতাশা কাটিয়ে আওয়ামী লীগ এই 2026 সালেই ফিরবে, এবং এই 2026 সালেই আর একটা নির্বাচনও হবে, এবং নির্বাচন হয়ে সেই নির্বাচনে প্রেক্ষাপট এমনভাবে তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগের বিজয় হয়তো কেউ ঠেকাতে পারবে না। এখন আজকে বগল বাজাচ্ছেন, নির্বাচন করছেন একতরফা ভাবে, কিন্তু ভাই আপনি তো অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারবেন না। ভিপি নূর যেটা বলল, 50% উপরের মানুষকে বাদ দিয়ে আপনি কিভাবে, আপনি তাদেরকে বঞ্চিত করে কিভাবে গড়বেন? পারবেন না। কাজে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরতে হবে, আওয়ামী লীগ আসতেই হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নেই। জাস্ট সময়ের অপেক্ষা। কষ্ট হচ্ছে আওয়ামী লীগের মানুষের, কিন্তু এই কষ্ট, এই আধার কেটে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে তাদের গোয়েন্দা তথ্য হচ্ছে না, ইউনূস 12 তারিখে নির্বাচন করতে পারবেন, আর যদিও বা পারেন 12 তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে। সেই বিশৃঙ্খলা এমনকি সরকার বা সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলোর সৃষ্টি হতে পারে, এবং যে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে তাতে হয় নির্বাচন হবে না, আর যদি বা নির্বাচন হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোনোভাবেই শান্তিপূর্ণ হবে না। এসব খবরে এই রকম একটা বার্তা তার পাশাপাশি ভারত সরকার ইউনূস সরকারকে দিয়েছে যে জনপরিসরে, রাজনৈতিক পরিসরে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে তারা সক্রিয় রাখতে চায়। শুক্রবার 23শে জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে এক মত বিনিময় সভায় শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে সংযুক্ত হওয়ার পর ইউনূস সরকারের, বিশেষ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। ইউনূস ভারতকে প্রায় কবজা করে ফেলেছিলেন, ভেবেছিলেন ডিসেম্বরের শেষে যখন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সে বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর শোক বার্তা খালেদা জিয়া পুত্র তারেক রহমানের কাছে পৌঁছে দিতে কয়েক ঘন্টার সফরে বাংলাদেশ আসার ঘোষণা দেন। তখন সংসদ ভবনে এস জয়শঙ্কর যে কক্ষে বসেছিলেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য এবং খালেদা জিয়ার শেষকৃত্যে অংশগ্রহণের জন্য, সেখানে 2 দফায়, একবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে পাঠিয়েছেন ইউনূস, আরেক দফায় আসিফ নজরুল আর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পাঠিয়েছেন ইউনূস, শুধু এস জয়শঙ্করকে এই বার্তাটুকু দিতে যে ডক্টর ইউনূস রেডি আছেন, প্রধান উপদেষ্টা ইউনূস প্রস্তুত, যে কোনো সময় তিনি দেখা করতে রাজি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কিন্তু ভারত সরকারের যেটা অবস্থান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যেই অবস্থান, তারা কিছুতেই এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকারের সঙ্গে দেখা করে নাই। কারণ তার আগের সপ্তাহে তো বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছে। সরকারের কাছে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা তথ্য নাই যে হাদির হত্যাকারীরা সত্যি ভারতে কিনা, কিন্তু বাংলাদেশে ভারতের হাইকমিশন গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে চট্টগ্রামের হাইকমিশনে হামলা সহ নানা ঘটনার ব্যবস্থা করা হয়েছে। আর ডক্টর ইউনূসের ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ বলে দিয়েছেন যে তারা এই 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে ছাড়বেন। এই পরিস্থিতিতে জয়শঙ্কর ইউনূসের ওই দেখা সাক্ষাতের আহ্বানে একেবারেই সাড়া দেন নাই।
এই রাগে এখনো যখন ফুঁসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার দেশে পাড়া দিলেন, তিনি কিনা সরকার প্রধান, তিনি সালাম পাঠালেন তিনজন মন্ত্রী মর্যাদার লোকের মাধ্যমে, কিন্তু জয়শঙ্কর কিনা তাকে একটা সালাম দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলেন না। এই রাগে যখন ফোঁস করে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন ভারত সরকার উল্টে আবারও ইউনূস সরকারকে একটু নাড়া দিয়ে দিতে শেখ হাসিনার রীতিমতো অডিও লিঙ্কে সংযুক্ত থেকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে ফেলেছে খোদ দিল্লিতে। শেখ হাসিনা প্রথমবারের মতো 23শে জানুয়ারি ওই অনুষ্ঠানটির মাধ্যমে একটা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে হাজির হলেন। তার ভক্ত সমর্থক নেতা কর্মীরা ব্যাপকভাবে অপেক্ষা করছিলেন যে হয়তো শেখ হাসিনা ভিডিও বার্তায় যোগ দেবেন বা ভিডিও লিঙ্কের মাধ্যমে সংযুক্ত হবেন, কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তার কড়াকড়িতে সেটা সম্ভব হয় নাই। তিনি অডিও বার্তাতেই যোগ দিয়েছেন, যেই অডিও, যে গলার আওয়াজ ডক্টর ইউনূসকে মানে গত 17-18 মাস ধরে ব্যতিব্যস্ত রেখেছে, যে কিভাবে এখনো শেখ হাসিনা কথা বলছে। সেই গলায় শেখ হাসিনা এই দিল্লির সংবাদ সম্মেলনে হাজির হয়ে সরাসরি আক্রমণ করেছেন ইউনূস সরকারকেই। তিনি মোহাম্মদ ইউনূসকে মার্ডারাস ফ্যাসিস্ট ঘোষণা করেছেন, খুনে ফ্যাসিস্ট হিসেবে ঘোষণা করেছেন, বলেছেন তার হাতে বাংলাদেশ চরমপন্থীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, বাংলাদেশ তার অন্ধকারতম সময় পার করছে এবং ইউনূস সরকারের পতন না ঘটালে বাংলাদেশের মুক্তি অসম্ভব। এবং শেখ হাসিনা যে সরাসরি ইউনূস সরকারকে বাংলাদেশের ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী, সংখ্যালঘু সম্প্রদায় সহ বাংলাদেশের সকল মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতার বোধ শুরু হয়েছে, যে ভয়াবহ অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার পেছনে যে একমাত্র এবং সবচেয়ে বড় ক্রীড়নকের ভূমিকা পালন করছেন এই শান্তিতে নোবেল পাওয়া ইউনূস, সে কথাটা এত পরিষ্কার করে শেখ হাসিনা ওই বক্তৃতায় বলেছেন যে ইউনূসকে খেপিয়ে তুলে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে সেটাই শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এবং বাংলাদেশে চরমপন্থার ব্যাপক বিকাশ এই ঘটনার জন্য এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় সহ মানুষের ব্যাপক নিরাপত্তাহীনতার জন্য একটা উন্নয়নের দিকে হাঁটতে থাকা দেশকে অনেক বছর পিছিয়ে দিয়ে একটা বদ্ধ ভূমিতে, একটা রক্তাক্ত ভূমিতে, একটা জেলখানায় পরিণত করার জন্য শেখ হাসিনা ইউনূসকে দায়ী করেছেন। এই কথাগুলোই একের পর এক শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা ইউনূসের পাপেট রেজিমকে, ইউনূসের এই পুতুল সরকারকে, যারা কিনা চরমপন্থী গোষ্ঠীগুলোর একটা পাপেট হিসেবে বিদেশিদের ইন্ধনে কাজ করছে, সেই পাপেট রেজিমকে সরানোর ডাক দিয়েছেন। সেটা শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। কাজেই ইউনূস সরকার ভেবেছিলেন যদিও বা যে কিছুই তো কথা শোনে না ভারত সরকার, আবার বলেই বা কি হবে। আর পরিস্থিতি তো এখন এমনই তলানিতে ঠেকেছে যে ভারত সরকার এরই মধ্যে তার দূতাবাসের কর্মীদের সকল পরিবার পরিজনকে বাংলাদেশকে অনিরাপদ ঘোষণা করে ভারতে ফিরিয়ে নিয়ে গেছেন। এই তো এমন একটা পরিস্থিতিতে ইউনূস সরকার ভাবছিলেন বোধহয় যে কি আর হবে এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে, কারণ ভারত সরকার তো আমাদের কোনো কথাতেই কর্ণপাত করে না। কারণ ধরেন 2-3 দিনের মধ্যে কয়েক দফা ডেকে ফেলা থেকে শুরু করে রাষ্ট্রদূতকে নানা রকম ঘটনা তো ঘটিয়েছে বাংলাদেশ সরকার। আর ভারত সরকারও বুঝেছে যে যাই ঘটবে বাংলাদেশে তারই দায় ভারতের ওপর পড়বে এবং সে কারণেই তারা ভারতের নাগরিকদের জন্য, ভারতের কূটনীতিকদের পরিবার পরিজনের জন্যও বাংলাদেশকে ভীষণভাবে অনিরাপদ হিসেবে চিহ্নিত করছে। কারণ তাদের গোয়েন্দা তথ্য হচ্ছে না ইউনূস 12 তারিখে নির্বাচন করতে পারবেন, আর যদিও বা পারেন 12 তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে। সেই বিশৃঙ্খলা এমনকি সরকার বা সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলোর সৃষ্টি হতে পারে এবং যে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে তাতে হয় নির্বাচন হবে না, আর যদি বা নির্বাচন হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোনোভাবেই শান্তিপূর্ণ হবে না। এসব খবরে এই রকম একটা বার্তা তার পাশাপাশি ভারত সরকার ইউনূস সরকারকে দিয়েছে যে জনপরিসরে, রাজনৈতিক পরিসরে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে তারা সক্রিয় রাখতে চায়। আওয়ামী লীগের যে বার্তা, শেখ হাসিনার যে বার্তা ইউনূস সরকারের উদ্দেশ্যে, সেটা তারা ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক সকল গণমাধ্যমে প্রকাশের পেছনে সমর্থক হিসেবে কাজ করতে চায়।
এ কারণে ইউনূস সরকারের একেবারে হাঁটু কেঁপে উঠেছে, কারণ ইউনূস সরকার আরো খবর পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে। যেমন ধরুন, আমি বিবিসি বাংলাতেই খবর দেখছি যে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারের দিন, মানে শেখ হাসিনা অডিওতে যুক্ত হবেন যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের যে লাইভ সম্প্রচারের লিঙ্ক দেওয়া হয়েছিল, সেটাতে একটা সময় ভারতীয় সময় 6টা 40 মিনিটে দর্শক সংখ্যা ছিল 92,525। এক পর্যায়ে দর্শক সংখ্যা 1 লক্ষ ছাপিয়ে যায়। ইউনূস জানেন যে এই যে শেখ হাসিনার একটা অডিও সংযুক্তি, তা যে শুধু ঘর ভর্তি বিদেশি সাংবাদিকদেরকে দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে জড়ো করে ফেলেছিলেন এবং যারা প্রত্যেকে ব্যাপক কাভারেজ দিয়েছেন তাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, তাই নয়, এই শেখ হাসিনা কি বলবেন সেটা জানতে লাখ লাখ দর্শক একত্র হয়ে পড়তে পারেন একটা অনলাইন লাইভ দেখতে। কাজেই তারা এখন বলেছেন যে ভারত যে এই কাজ করেছে, যে শেখ হাসিনাকে কথা বলতে দিয়েছে, অনুষ্ঠান করতে দিয়েছে, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এবং তারা বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়েছে, দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বিবৃতি দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে এবং তাতে তিনি প্রকাশ্যে বাংলাদেশের সরকার উৎখাতের যে আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন, এতে বাংলাদেশের জনগণ ও সরকার বিস্মিত ও হতবাক হয়েছে। কেন? শেখ হাসিনা তো বহু মাস ধরেই কথা বলে আসছেন। তবে এটা কিন্তু আবার মিথ্যা কথা বলেছে ইউনূস সরকার, যে শেখ হাসিনা নাকি নির্বাচন বানচাল করতে, বাধাগ্রস্ত করতে দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন। নির্জলা মিথ্যা কথা। আপনারা যদি শেখ হাসিনার 5 দফা দেখেন, যার প্রথম দফায় শেখ হাসিনা ইউনূস সরকারের পতন চেয়েছেন, কারণ বলেছেন ইউনূস সরকারের পতনে বাংলাদেশের সাহসী নারী পুরুষ ঐক্যবদ্ধ না হলে এবং যাতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাবে, সেটা যদি তারা না হয় তাহলে কোনোদিন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না। তারপর তিনি সংখ্যালঘু সম্প্রদায়, নারী, তাদের নিরাপত্তা চেয়েছেন। তিনি বলেছেন যে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশের 24-এর ঘটনার একটা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত করাতে হবে যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে। কিন্তু নির্বাচনে একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগ গত কয়েক মাস ধরে আহ্বান জানিয়ে আসছিলেন যে তারা যাতে নির্বাচন বয়কট করেন, মানে তারা যাতে নির্বাচনে ভোট দিতে না যান। শেখ হাসিনা বলছিলেন তারা নির্বাচনে ভোট দিতে যাবেন না, তাদের নেতাকর্মী সমর্থকেরা, কারণ নৌকা যেহেতু থাকবে না ব্যালটে। এখন তারা সরাসরি সেই ভোট দিতে না যেতে অনুরোধ করছেন, আহ্বান জানাচ্ছেন, নো ভোট নো ভোট বলছেন। এবং তারা বলছেন যে ভোটে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা, কোটি কোটি ভোটারেরা অংশ নেবেন না, সে ভোট গণবয়কটের মাধ্যমে একটা অগ্রহণযোগ্য ভোটে পরিণত হবে। কাজে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারাও গ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু সরকার মিথ্যাচার করছে, ইউনূস সরকার। তারা বলছে শেখ হাসিনা নাকি তার অনুসারী ও জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন নির্বাচন বানচালে। এবং তারা বলছেন যে এই যে শেখ হাসিনাকে এই বক্তব্য দিতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন হলো এবং একই সঙ্গে এতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা ও এগিয়ে নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মানে এটা কার পক্ষে বলছেন? ডক্টর ইউনূস কি এটা জামায়াতে ইসলামের পক্ষে বলছেন? কারণ বিএনপির সঙ্গে যে ভারতের